বাসার অবস্থা থমথমে। বৈঠক ঘরের এক কোণে থমথম মুখে বসে আছেন ফরিদা বানু। অন্যদিকে রতনের স্ত্রী আরেক কোণে দাঁড়িয়ে আছে। এদিকে মিনু বিড়বিড় করে কাঁদছে। আজ সন্ধ্যায় তার গায়ে হলুদের অনুষ্ঠান। বড় ভাই নাকি টাকা দিবে না, মেজ ভাই তো আগেই হাত গুটিয়ে রেখেছে, মাও কিছু বলছে না। তার উপর তার ভাবি এখন ঘর ভর্তি মেহমানের সামনে গহনার হিসাব নিতে বসেছে। বিনু উপায় না পেয়ে হাসানের কাছে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আমার ছাদ ঢালাইয়ের কাজে টাকা কম পড়েছিল, বাধ্য হয়ে ভাবির গহনাগুলো বিক্রি করেছিলাম। আমি কি ভাবির পর বলো, ভাবিকে তো আমি নিজের বোনের চোখেই দেখি। আমার বিপদের দিন না হয় ভাবির গহনা কাজে লাগিয়েছি, তাই বলে তোরা এভাবে অপমান করবা? শুনো ভাইয়া, মুন্নির বাপের ব্যবসায় এখন একটু সমস্যা চলছে। 6 মাস পরেই আমি 3 ভরি গহনা ভাবিকে বানিয়ে দিব। কিন্তু মনে রাখিও ভাই, আমি এই অপমান ভুলব না। সেই গহনা ফেরত দেওয়ার সাথে সাথেই তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ করব। তাই নাকি বিনু আপা? আমার যতদূর মনে আছে তুমি 6 বছর আগে ওই গহনা আমার কাছে ধার নিয়েছিলে তোমার নন্দের বিয়েতে পড়বে বলে। তারপর বিয়ে শেষে ফেরত দিলে না কেন? এর আরো 2 বছর পর তোমার বাসার ছাদ ঢালাই দিয়েছিলে। আমার জানা মতে তোমার বিয়েতে আমার শাশুড়ি তোমাকে পুরো 5 ভরি স্বর্ণ দিয়েছিল। ওগুলো তো ঠিকই এখনো পরে ঘুরে বেড়াও। তাহলে আমার বাপের দেয়া গহনা বিক্রি করলে কোন সুখে? শুনেন আপা, আমি অত কথা বুঝি না। আমার গহনা দিতে না পারলে আমাকে 3 ভরি সমান গহনা দেও। তোমার তো আবার গহনার অভাব নেই। আর তা না হলে আমি কিন্তু এখনই পুলিশ ডাকব। মিতুর বিয়েটাও ভাঙবে। নোলক কাট কাট স্বরে জবাব দিল। মিতু এবার না পেরে ওর মায়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, ও মা, ভাবিকে পুলিশ ডাকতে নিষেধ কর না, আমার বিয়েটা ভেঙে যাবে মা। ফরিদা বানু বাধ্য হয়ে ছেলের দিকে তাকিয়ে বলল, হাসান, এখনো চুপ থাকবি তুই? এই মা গিরেক এখনই থামতে। গোলম হইটস বুয়ের, কাল রাইতে মনে হয় ভালোই জ্বালা মিটাইতে তোর। তার জন্য সকাল তোর নতুন রূপ দেখতে হচ্ছে। শুন এই মাগিরে, এখনি থামা, না হলে কিন্তু ঘাড়ে ধাক্কা দিয়ে এরে বাড়ি থেকে বের করব। তখন এরে ব্যবসা পল্লীতেও কেউ জায়গা দিবে না। মায়ের কুরুচিপূর্ণ কথায় লজ্জায় মাথা নত করল হাসান। মায়ের ভাষা যে এতটাও নোংরা হতে পারে তা তার কল্পনারও বাহিরে ছিল। সবাই সত্যিই বলে মানুষ তার আসল বৈশিষ্ট্য প্রকাশ করে যখন সে রেগে থাকে। এদিকে নোলক এক পলক তাকায় স্বামীর দিকে। স্বামীকে চুপ থাকতে দেখে তাচ্ছিল্য হাসে। মনে মনে ভাবে, এবারও বুঝি তার স্বামী কাপুরুষের মতো চুপ করে থাকবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে হাসান বলে, আমার স্ত্রী, আমার সন্তানদের মাকে নিয়ে দয়া করে এত নোংরা কথা বলো না মা, আমি সহ্য করব না। আর নোলকের বাপের দেয়া গহনা বিক্রির আগে বিনুর ভাবা উচিত ছিল, আম্মা, হয় বিনু 3 ভরি সম পরিমাণ গহনা ফেরত দিবে, না হলে আমি নিজেই নোলকের হয়ে পুলিশ ডাকব। ছেলের কথায় আকাশ থেকে পড়লেন ফরিদা বানু। এদিকে বিনু ভাইয়ের কথায় অবাক হল। রাগে সে ঘরে যেয়ে হাতে কিছু গহনা নিয়ে এসে নোলকের মুখে ফিকে মারল। হিসহিসিয়ে বলল, এখানে 3 ভরির বেশি আছে, যা আছে সব নিয়ে নাও। তোমার মতো আত্মা ছোট না আমার। নোলক একটা গহনাও ছুঁইল না। মুচকি হেসে তার দূর সম্পর্কের ভাতিজাকে বলল, রনি, যা তো বাবা, বাড়ির মোড়েই স্বর্ণকারের দোকান আছে, ওখান থেকে চন্দন কাকাকে নিয়ে আয়। বলবি সোনা পরখের আর ওজনের জিনিসপত্র নিয়ে আসতে। রনিও আদেশ মেনে বেরিয়ে গেল। এদিকে বিনু ঘামতে শুরু করল। থমথম খেয়ে বলল, বাহিরের মানুষের সামনে আর নাটক করো না ভাবি, এ বাসার মান সম্মান সব খোয়াবে। ভাইয়া, এখনই কি চুপ থাকবে তুমি? তোমার বউ আমাকে মিথ্যুক প্রমাণ করতে চায়। আমি কি নকল গহনা দিব? যেহেতু গহনা তোর ভাবির, তা পরীক্ষা করার অধিকার তার আছে। আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না, নির্লিপ্তভাবে উত্তর দিল হাসান। এরই মধ্যে বাসায় আসলো চন্দন কাকা। গহনা পরীক্ষা করে বলল, নোলক মা, এগুলো একটাও স্বর্ণ না, সব সিটি গোল্ড। সাথে সাথে সবাই ছি ছি শুরু করে দিল।
শুরু হলো ফিসফিসানি বোনের কাণ্ডে। হাসান অবাক হলো, কিন্তু বিনু তবুও না দমে নাটক করে বলল, কি বলেন চন্দন কাকা? তার মানে থামেন বিনু আপা, এসব নাটক আর সহ্য হচ্ছে না। আমি এগুলো দেখেই বুঝেছিলাম এগুলো নকল। ভেবেছিলেন এগুলো দিয়ে আমার মন ভুলাবেন, পরে ধরা পড়লে অস্বীকার করবেন। আপনাকে চেনা আছে আমার। ভালোয় ভালোয় তোমার সোনার গহনা বের করো, না হয় আমি এখনই পুলিশ ডাকছি। বাধ্য হয়ে বিনু নিয়ে স্বর্ণের গহনা নিয়ে আসলো। চন্দন কাকা পরখ করে 3 ভরি নোলককে দিয়ে বাকিগুলো বিনুকে ফেরত দিল। নোলক স্বর্ণ নিয়ে নিজের ঘরে চলে গেল। বিনু কাঁদতে কাঁদতে বাচ্চাদের নিয়ে তার ঘরে গেল। সে আছে ভয়ে। তার স্বামী যদি স্বর্ণ কাহিনী জানতে পারে তাহলে তার রক্ষে নেই। এদিকে হাসান ঘরের যেতে নিলে তার মা তাকে আটকায়। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, তুই কি মিনুর বিয়েতে কোনো টাকাই দিবি না? হাসান কাট কাট কণ্ঠে জবাব দেয়, না, বলেই সে ঘরে চলে যায়। এদিকে এসব ঘটনায় একদম চুপচাপ ছিল রতন আর তার স্ত্রী। ফ্রি ফ্রি সিনেমা দেখছিল তারা। তারা ভালোভাবেই জানে এখানে কিছু বললে দায়িত্বের বোঝা পড়ে তাদের ঘাড়েই পড়বে। কে আবার খাল কাটে কুমির আনতে চায়। বিয়ের কার্যক্রম আবার আগের নিয়মে শুরু হয়েছে। ফরিদা বানু ব্যাংকে যে টাকা তুলে এনেছেন। মন মেজাজ ভালো নেই তার। এদিকে হাসান চুপচাপ রুমে বসে আছে। তখন রাগের মাথায় বলেছিল যে মিনুর বিয়েতে 1 টাকাও খরচ করবে না, কিন্তু এখন মনটা খারাপ তার। যতই হোক মিনু তার বোন। মিনুর প্রতি তার একটা দায়িত্ব আছে না? হাসানের চিন্তার মাঝেই নোলক ঘরে আসলো। তারপর হাসানের দিকে তাকিয়ে বলল, এত অনুশোচনা করার দরকার নেই। যেই বোনের কথা চিন্তা করে হাশেম ভাইয়ের কাছে 7 লাখ টাকা ধার নিতে চেয়েছিলেন, আপনার সেই প্রিয় বোন দেখেন আপনাকে ছাড়াই নিজের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ গান করছে। রতন ভাইও তো টাকা দিতে চায়নি। তুই তার প্রতি তো কারো কোনো রাগ বা ক্ষোভ নেই, তাহলে আপনার প্রতি এত রাগ কিসের? এই বোনের শখের ফোন কিনতে নিজের মেয়ের কানের দুলের জন্য জমানো টাকা খরচ করেছিলেন মনে আছে? আমি কিন্তু ভুলিনি। কত কষ্টে ওই টাকা আমি জমিয়েছিলাম আমি জানি। কি এখন আপনার সেই বোন? সারা জীবন গাধার মতো এই ভাই বোন গুলোর জন্য খেটেছেন। বিনিময়ে কি পেলেন? মাথায় একটা কথা গেঁথে রাখেন, আপনি মরলে আপনার বউ বাচ্চাকে রাস্তায় ভিক্ষা করে খেতে হবে। এখন অন্তত ভাই বোনের চিন্তা বাদ দেন। সবাই সবার জীবনে এখন প্রতিষ্ঠিত। আপনার মায়েরও ব্যাংক ভর্তি টাকা। এবার নিজের বউ সন্তানদের কথা ভাবেন। ব্যাংকে 1 টাকাও নেই আপনার। এখন যদি হুট করে বাচ্চারা অসুস্থ হয় বা কোনো বিপদ হয়, আপনার কি মনে হয় আপনার এই মা ভাই বোনেরা টাকা দিবে? হা হা, ভুলে যান সেই কথা। 1 টাকাও কেউ দিবে না। সবাই নিজ নিজ ভাগ আগেই গুছিয়ে নিয়েছে। আপনার জন্য রেখেছে আন্ডা বলেই নোলক বাচ্চাদের রেডি করতে শুরু করলো। বড়দের যতই ঝামেলা হোক না কেন, বাচ্চাদের আনন্দ মাটি করতে রাজি নয় নোলক। ঘরে একা বসে আছে নোলক। ওসব গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার তার রুচি নেই। চোখ বন্ধ করতেই নোলকের চোখে ভেসে উঠল বিগত 6 মাসে ঘটা প্রতিটি ঘটনা। 6 মাস আগে বিয়ে করে নোলকের দেবর রতন। কিন্তু রতনের বিয়ের পর থেকেই নোলকের চোখে ধরা দেয় ভিন্ন এক কাহিনী, যেখানে বিয়ের পরের দিন থেকেই নোলকের কাঁধে চাপিয়ে দেয়া হয় সংসারের দায়িত্ব। সেখানে রতনের স্ত্রীকে ওর শাশুড়ি ভুলেও কোনো কাজ করতে বলতো না। রতনের স্ত্রী হুকুম করত আর নোলক সে অনুযায়ী কাজ করত। এমনকি সকালে রতনের বুয়ের গ্রিন টিও নোলককে বানাতে হতো। ফরিদা বানু নোলকের প্রতি যতটা কঠোর ছিলেন, রতনের বুয়ের বেলা ততটাই নরম। অন্যদিকে নোলকের নন্দরাও রতনের বুয়ের জন্য পাগল ছিল। নোলক তখন প্রথমবারের মতো ভাবতে শুরু করে নিজেকে নিয়ে। এতগুলা বছর এই সংসারের জন্য খেটেও সে কারো মন পায়নি। তার স্বামীও সবার জন্য এত করেও দিন শেষে তাদের হাত ফাঁকা। অন্যদিকে রতন ঠিকই টাকা জমাচ্ছে, বুকে নিয়ে ঘুরছে, কিন্তু সংসারে 1 টাকাও দেয় না। নোলক বুঝেছিল এই সমাজটা শক্তের ভক্ত, নরমের জম। তাই তো সে প্রতিবাদ করেছিল। নোলকের চিন্তার মাঝেই বাহিরে চেঁচামেচির শব্দ হলো।
তাই সে তাড়াতাড়ি দৌড়ে বাহিরে গেল। যে দেখে তার মেয়েটা কাঁদছে। নোলক মেয়েকে নিয়ে বুকে নিতেই বাচ্চাটা বলল, মা, আমি শুধুমাত্র একটু কেক নিয়েছিলাম, ফুপি আমাকে থাপ্পড় মেরেছে। ততক্ষণে হাসানও সেখানে উপস্থিত হয়। অবাক হয়ে জানে চায় 5 বছরের বাচ্চাটার গায়ে হাত তোলার মানেটা কি। মিনু স্বার্থপরের মতো বলে, অনুমতি ছাড়া কোন সাহসে তোমার মেয়ে আমার গায়ে হলুদের কেকে হাত দিল? বাসায় এতগুলা মেহমান, চোর একটা। নোলক সবাইকে অবাক করে দিয়ে মিনুর গালেও থাপ্পড় বসিয়ে দিল। তারপর যে টেবিলের উপরে রাখে পুরো কেক মাটিতে ফেলে দিল। এরপর মুহূর্তের মাঝে সোফায় রাখা মিনুর ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলল। তারপর হিসিয়ে বলল, এই কেকটার অর্ডার দেওয়ার সময় আমার স্বামী টাকা দিয়েছিল, তাই এটা যদি আমার বাচ্চা খেতে না পারে তাহলে কেউ খাবে না। এই ফোনটা আমার স্বামীর টাকায় কেনা, তাই এটাও তোমার ব্যবহার করার অধিকার নেই। এরপর আবারও সবাইকে অবাক করে দিয়ে পাকের ঘরে গিয়ে গ্যাস লাইটার হাতে নিয়ে দৌড়ে মিনুর ঘরে ঢুকে বাহির থেকে দরজা লাগিয়ে দিল। জিনিসগুলো এত তাড়াতাড়ি ঘটল যে কেউ কিছু বুঝে উঠতেই পারল না। তারপর সবার যখন হুঁশ এলো সবাই যে দরজায় বাড়ি মারতে লাগলো। এদিকে নোলক মিনু সাজগোজের জিনিস, নতুন পুরাতন সব পোশাক, বইপত্র সবকিছু জড়ো করে আগুন লাগিয়ে দিল। শুধু বাদ রাখল মিনুর হবু শ্বশুর বাড়ি থেকে আসা বিয়ের পোশাক। তারপর দরজা খুলে বেরিয়ে বলল, আমার স্বামীর টাকায় কেনা সব পুড়িয়ে দিয়েছি। এরপর থেকে আমার বাচ্চার গায়ে হাত তোলার আগে 10 বার ভাববে। মিনু বল, নোলক এসব কেন করলে ভাবি? কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল মিনু, যে কারণে তুমি আমার ছোট্ট বাচ্চাটার গায়ে হাত তুলেছে, ঠিক সে কারণেই আমার স্বামীর টাকার জিনিস আমি নষ্ট করেছি বলেই স্বামী সন্তানকে নিয়ে ঘরে চলে গেল। নোলক হতবাক হয়ে চেয়ে রইল সবাই। এদিকে রুমে ঢুকে মিনু দেখে তার পুরনো সব ব্যবহারের পোশাক, বিয়ে উপলক্ষে কেনা নতুন পোশাক, ঘুরতে যাওয়ার দামি পোশাক সব আগুনে পুড়ে ছাই। তার দামি মেকআপের জিনিস কিচ্ছু বাকি রাখেনি, এমনকি শখের ড্রেসিং টেবিলটাও জায়গায় জায়গায় ভাঙ্গা। শুধু ছেলে পক্ষ থেকে পাওয়া বিয়ের জিনিসপত্র নোলক অক্ষত রেখেছে। নিজের শখের জিনিসগুলোর করুণ অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল মিনু। এদিকে সবাই অবাক হয়ে চেয়ে আছে। শান্তশিষ্ট নোলক যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা কারো ধারণারও বাহিরে ছিল। অন্যদিকে ছেলে পক্ষ যে এসেছিল তা কেউ জানতেও পারেনি। সবাই ব্যস্ত ছিল ঝগড়া নিয়ে। ছেলে পক্ষ হলুদ নিয়ে এসেছিল, এসে দেখে এ বাসায় ঝগড়াঝাটি চলছে। যখন কারণ শুনল সবাই অবাক হলো। সামান্য কেক খাওয়ার অপরাধে আপন ভাতিজির গায়ে হাত কি করে তুলে একটি মেয়ে? আর কিছু না বলে তারা ওভাবেই দরজা থেকেই ফিরে যায়।